আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আমাদের আজকের ক্লাসে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং চ্যাপ্টারের ডেপ্টর সিস্টেম কস্ট প্রাইসের আরও একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের 1 নম্বর পেজে আমরা এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি। এখন এই তথ্যগুলো কি নিয়ে? কিছু লেনদেন রয়েছে যেগুলোর জন্য কোনো জাবেদা দিতে হয় না। আমরা আমাদের আগের যে 2টা ক্লাস করেছি ওইখানে যতগুলো লেনদেন ছিল সবগুলোর জন্য আমরা জাবেদা দিয়েছি, কিন্তু এই ডেপ্টর সিস্টেম এর কস্ট প্রাইসে কিছু লেনদেন এমন রয়েছে যেগুলোর জন্য কোনো জাবেদা দিতে হয় না। আজকে আমরা প্রথমেই ওই লেনদেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে লেনদেনটার জন্য জাবেদা দিতে হয় না সেটা হচ্ছে ক্রেডিট সেলস, মানে বাকিতে বিক্রয়ের জন্য কোনো জাবেদা দিতে হবে না। ব্রাঞ্চ থেকে যদি বাকিতে কোনো পণ্য বিক্রয় করা হয় তাহলে ওই বিক্রয়ের জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপরে এখানে 2 নম্বরে বলা হয়েছে ক্রেডিট সেলস রিটার্ন, মানে বাকিতে বিক্রয় করে যে ফেরতটা এসেছে ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপর এখানে যে 3 নম্বর তথ্যটা আছে সেটা হচ্ছে নরমাল লস, কোনো সাধারণ ক্ষতি হলে ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না, কিন্তু যদি কোনো অসাধারণ ক্ষতি হয় তাহলে ওইটার জন্য জাবেদা দিতে হবে। এখন অসাধারণ ক্ষতি কি ওইটা যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা আলোচনা করব। এরপর এখানে 4 নম্বরে রয়েছে পিলফারেজ। এই পিলফারেজ মানে কি? ছোটখাটো যেসব চুরি হয়ে থাকে ওইটাকে বলা হয় পিলফারেজ। এই নরমাল লস বা পিলফারেজ একই কথা। কোনো ছোটখাটো ক্ষতি অথবা ছোটখাটো চুরির জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপর এখানে যে 5 নম্বর তথ্য সেটা হচ্ছে ব্রাঞ্চ এক্সপেন্স পেইড বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চের কোনো খরচ যদি ব্রাঞ্চ নিজেই পরিশোধ করে দেয় তাহলে ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপর সর্বশেষ 6 নম্বর যে তথ্য সেটা হচ্ছে ডিসকাউন্ট অন ডেপ্টরস অথবা ব্যাড ডেপ্টস। ডিসকাউন্ট অন ডেপ্টরস মানে কি? দেনাদারদেরকে যে ছাড় দেওয়া হয় ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না। এবং যে ব্যাড ডেপ্টস মানে অনাদায়ী পাওনা, দেনাদারদের নিকট থেকে যে টাকাটা আদায় করা যাবে না ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না। এখানে আমরা 6টি তথ্য দেখতে পারলাম যেই লেনদেনগুলোর জন্য কোনো জাবেদা আমাদের হিসাবের বইতে দিতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের আজকের ক্লাসে এই ডেপ্টর সিস্টেমের কস্ট প্রাইসের আরো একটি ম্যাথ করব। চলুন শুরু করা যাক। আমাদের 2 নম্বর পেজে মুভ করেন। আমরা আমাদের 2 নম্বর পেজে প্রথমেই এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর প্রশ্নে বলা হয়েছে কিং লিমিটেড ইন নারায়ণগঞ্জ হ্যাজ আ ব্রাঞ্চ এট ঢাকা। কিং লিমিটেড যেটা হেড অফিস নারায়ণগঞ্জে এবং ওইটার একটা ব্রাঞ্চ রয়েছে ঢাকাতে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট। যেই ব্রাঞ্চ মানে ঢাকা ব্রাঞ্চ ওইটার নামে একটা খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। ইন দ্য বুকস অফ কিং লিমিটেড মানে হেড অফিসের বইয়ে ওই ব্রাঞ্চের নামে একটি খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে নিচে কিছু তথ্য দেওয়া আছে। প্রথমেই 3টি জিনিসের জন্য ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে স্টক অথবা ইনভেন্টরি, 2 নম্বর ডেপ্টরস মানে দেনাদারের জন্য, এবং 3 নম্বর হচ্ছে পেটি ক্যাশ। 3টা জিনিসের এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। এরপরে এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে। এরপরে বলা হয়েছে ক্যাশ সেলস মানে ব্রাঞ্চ নগদে বিক্রয় করেছে এবং টাকাটা হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে ক্রেডিট সেলস। একটু আগে আমরা শিখে আসছিলাম বাকিতে বিক্রয়ের জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপরে বলা হয়েছে ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস, দেনাদারের নিকট থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। এখন কে সংগ্রহ করেছে? ব্রাঞ্চ। এখন ব্রাঞ্চ সংগ্রহ করে কি নিজে রেখে দিয়েছে? না, এই টাকাটা সে হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। এরপরে এখানে বলা হয়েছে রেমিটেন্সেস টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস। ব্রাঞ্চে কিছু টাকা পাঠানো হয়েছে। 3টি কারণের জন্য হেড অফিস থেকে ব্রাঞ্চে টাকা পাঠানো হয়েছে। 1 নম্বরে হচ্ছে স্যালারিজ, 2 নম্বরে রেন্ট এবং 3 নম্বরে হচ্ছে আদার্স। এই মোট 3টি কারণের জন্য হেড অফিস থেকে ব্রাঞ্চে রেমিটেন্সেস মানে টাকা পাঠানো হয়েছে। এরপরে বলা হয়েছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চ থেকে পণ্য ফেরত এসেছে। এরপরে এখানে সর্বশেষ 2টি জিনিসের জন্য ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে স্টক অথবা ইনভেন্টরি এবং 2 নম্বর হচ্ছে পেটি ক্যাশ। এখন এখানে একটি ব্যাপার লক্ষ্য করার মতো, আমাদের যে ওপেনিং ব্যালেন্স ওইখানে ডেপ্টরসও ছিল, মানে কিছু ওপেনিং দেনাদার ঢাকা ব্রাঞ্চে ছিল, কিন্তু দেখেন ওই দেনাদারের কিন্তু ক্লোজিং ব্যালেন্স এখানে দেওয়া নাই। এখন সত্যিই কি এই দেনাদারের কোনো ওপেনিং ব্যালেন্স নাই নাকি এখানে লুকায়িত আছে? আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা অঙ্ক করতে যাব। এখন চলুন প্রথমে এই লেনদেনগুলো থেকে জাবেদা করা যাক এবং ওই জাবেদা থেকে আমাদের যে মূল রিকোয়ারমেন্ট ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওইটার খতিয়ান করা যাক। চলুন শুরু করা যাক। আমাদের 3 নম্বর পেজে মুভ করেন। প্রথমেই দেখেন আমরা আমাদের হাতের বাম পাশে প্রশ্নের নিচে একটা ওয়ার্কিং করেছি। ওয়ার্কিংটা হচ্ছে আমাদের যে ক্লোজিং ডেপ্টরস ওইটা বের করার জন্য। এখন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু কোনো ক্লোজিং ডেপ্টরস দেওয়া নাই। আমরা কি করেছি? একটা ওয়ার্কিং এর মাধ্যমে আমরা বের করেছি। কিভাবে ওয়ার্কিং এর মাধ্যমে বের করলাম একটু খেয়াল করে দেখেন। আমাদের যে ওপেনিং একটা ডেপ্টরস দেওয়া ছিল কত টাকা? 30,000 টাকা। মানে প্রথমেই আমরা জানলাম যে আমরা দেনাদারের কাছ থেকে কত টাকা পাবো? 30,000 টাকা। দেখেন আমরা এটা প্রথমেই আমাদের ওয়ার্কিং এর মধ্যে লিখেছি। আমাদের ওপেনিং ডেপ্টরস কত? 30,000 টাকা। এরপরে
দেখেন আমরা বাকিতে বিক্রয় করেছিলাম ক্রেডিট সেলস কত টাকা, 3,10,000 টাকার পণ্য আমরা বাকিতে বিক্রয় করেছিলাম। এবং আমরা জানি বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক। যেহেতু আমরা 3,10,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি, সুতরাং আমাদের এই পরিমাণ টাকার দেনাদার বৃদ্ধি পেয়েছে। দেখেন আমরা যোগ করেছি প্লাস ক্রেডিট সেলস। এখন তাহলে আমাদের মোট কত টাকার দেনাদার হইল? বছরের শুরুতে ছিল 30,000, নতুন করে আরো 3,10,000, মোট 3,40,000। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ক্রেডিট সেলস এর নিচেই লেখা আছে যে দেনাদারের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। কত টাকা সংগ্রহ করা হয়েছে? 2,90,000 টাকা। কিন্তু আমরা দেনাদারের কাছ থেকে পেতাম কত? 30,000 এবং 3,10,000, মোট 3,40,000 টাকা। কিন্তু আমরা দেনাদারের কাছ থেকে সংগ্রহ করেছি কত? 2,90,000। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা আরো 50,000 টাকা এখনো দেনাদারের কাছ থেকে পাই। এটাই হচ্ছে আমাদের ক্লোজিং ডেপ্টরস, যে জিনিসটা আমরা এখানে ওয়ার্কিং এর মাধ্যমে বের করলাম। এখন যেহেতু আমরা আমাদের ক্লোজিং ডেপ্টরস বের করে ফেলেছি, তাহলে চলুন আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর জন্য জাবেদা করা যাক। এখানে প্রথমেই আমাদের যে ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়া ছিল এগুলোর জন্য আমরা জাবেদা দিয়েছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে ওপেনিং ব্যালেন্সের জাবেদাটা কি। যেই ওপেনিং ব্যালেন্স গুলো আছে ওইগুলো ক্রেডিট এবং যে ব্রাঞ্চ সেটা ডেবিট। এরপরে বলা হয়েছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে। কে পেয়েছে? ঢাকা ব্রাঞ্চ পেয়েছে। সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে বলা হয়েছে ক্যাশ সেলস, এবং এখানে আরো একটা তথ্য ছিল ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস এর জন্য কোনো জাবেদা দেওয়া হবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপরে বলা হয়েছিল ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস। এখন ব্রাঞ্চ ক্যাশ সেলস করুক অথবা দেনাদারের কাছ থেকে টাকা কালেক্ট করুক, সব টাকাই কি করে? হেড অফিসে পাঠিয়ে দেয়। এই জন্য আমরা কি করেছি? ক্যাশ সেলস এবং ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস দুইটা কাজের জন্য এখানে একটাই জাবেদা দেখিয়েছি। আমাদের 3 নম্বর জাবেদাতে দেখেন ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট দিয়েছে, সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট, এবং হেড অফিসে টাকা বেড়েছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এই যে ক্যাশ সেলস 2,70,000, ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টরস 2,90,000, দুইটার জন্য আমরা এখানে একটা জাবেদাই দেখিয়েছি। আপনারা চাইলে দুইটা আলাদা আলাদা জাবেদা দেখাতে পারেন। এখন এরপরে বলা হয়েছে রেমিটেন্স টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস, কিছু খরচের জন্য ব্রাঞ্চে টাকা পাঠানো হয়েছে, সুতরাং হেড অফিসে টাকা কমেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এখন টাকাটা কে পেয়েছে? ঢাকা ব্রাঞ্চ, সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। এরপরে বলা হয়েছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে হেড অফিসে পণ্য ফেরত এসেছে। কে ফেরত দিয়েছে? ঢাকা ব্রাঞ্চ, সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। এরপরে সর্বশেষ আমাদের দুটি ক্লোজিং ব্যালেন্স প্রশ্ন দেওয়া ছিল এবং আরো একটা ক্লোজিং ব্যালেন্স আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করেছি। টোটাল এই 3টা ক্লোজিং ব্যালেন্সের জন্য আমরা আমাদের 6 নম্বর যে জাবেদা ক্লোজিং ব্যালেন্স গুলোর জন্য ওইটা দেখিয়েছি। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন এই যে জাবেদাগুলো করলাম, এই জাবেদাগুলো থেকে আমরা আমাদের যে মূল রিকোয়ারমেন্ট ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওইটা প্রস্তুত করব। চলুন দেখা যাক। আমাদের 4 নম্বর পেজে মুভ করেন। আমরা আমাদের 4 নম্বর পেজে এই যে জাবেদাগুলো করেছিলাম ওই জাবেদাগুলো থেকে আমাদের যে মূল রিকোয়ারমেন্ট ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট এটা প্রস্তুত করেছি। নিশ্চয়ই আপনারা খুব সহজেই এখন এই ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্টে খতিয়ানটা প্রস্তুত করতে পারবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। এই ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট প্রস্তুত করে আপনারা এখানে সর্বশেষ একটি জাবেদা দিবেন। যদি প্রফিট হয় তাহলে প্রফিটের জন্য, আর যদি লস হয় তাহলে লসের জন্য। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের আগামী ক্লাসে এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।